আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি আদনান, আপনারা ঠিক সবাই আছো? ভালো আছেন। তো গত ক্লাসে আমরা লার্জ নাম্বার নিয়ে ক্লাস করেছিলাম। আলহামদুলিল্লাহ, হোমওয়ার্ক ভালো ছিল, অনেকেই জমা দিয়েছেন এবং বেশিরভাগেরই খুব ভালো অবস্থায় ছিল। বোঝা যাচ্ছে যে আপনারা সিরিয়াসলি পড়তেছেন এবং এটাই আমার জন্য গ্লোরি। একজন শিক্ষকের গ্লোরি হচ্ছে তার ছাত্ররা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো আপনাদেরকে জন্য ধন্যবাদ। আচ্ছা, গত ক্লাসের কিছু বিষয় আপনাদের কোশ্চেন আছে, তো আজকে এটা একটু আলোচনা করব। খুব বেশি সময় নেব না। আমাদের আজকে গুরুত্বপূর্ণ গ্রামারের ক্লাস আছে। আমরা আজকে টেন্স পড়ব। আপনারা জানেন ইংরেজিতে টেন্স কতটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা কাজেই টেন্সের ব্যবহার আছে। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব, আমাদের সব কথাতেই টেন্স বিদ্যমান। হয় আমরা বর্তমান কালে কথা বলি, নয়তো অতীত নিয়ে কথা বলি, নয়তো ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আমাদের কোনো কথা, মানে 99% কথাই টেন্স ছাড়া আমরা বলি না। চিরন্তন সত্যও আমরা প্রেজেন্ট টেন্স দ্বারা প্রকাশ করি। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছেন। আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রথম গ্রামারটাই হবে টেন্সের উপরে। এরপরে বাদ বাকি যেসব টেন্স, যেসব গ্রামার আছে সেগুলো খুবই ছোট ছোট, খুবই সিম্পল। টেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করব। আমাদের এটা 3 ক্লাসের মতো লাগবে। আমরা ধাপে ধাপে চেষ্টা করবো যাতে 2 ক্লাসের মধ্যেই শেষ করতে পারি। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা মনোযোগ দিই। আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল এই লার্জ নাম্বারস লিখতে পারা। এর মধ্যে একজনের কথা বলতে হবে, সালমান ওয়াকার শুভ। আপনি মেনলি যে নাম্বারগুলো লিখছেন এগুলো ইম্পসিবল নাম্বার। এগুলোর কোনো অ্যাপ্লিকেশনস আপনার হোল কোরিয়ার লাইফে হবে না। হাতে গোনা কয়েকটা নাম্বার, এবং যেগুলো আপনি ঠিক করছেন ওগুলোই আপনার কাজে আসবে। আর যেগুলো লিখছেন 400 কোটি, 500 কোটি, 1000 কোটি, এগুলো আসলে আপনার কোন কাজে আসবে? আমি আপনাদেরকে বলছিলাম বেশি বিগ লার্জ নাম্বারে না গিয়ে আপনারা কোটির মধ্যে থাকেন। আপনারা ছোট সংখ্যাতে হাজারের উপর থেকে শুরু করে 1 কোটি, 10 কোটি এর মধ্যে থাকেন। কারণ আপনার পার মান্থে আপনি পার্ট টাইম জব করে হয়তো বা প্রথম দিকে 10-15 লাখ আপনি কামাতে পারবেন না, কামানোর সুযোগ থাকবে না। ধাপে ধাপে যখন আপনি কাজের পারমিশন পাবেন, তারপরে আপনার ফুল টাইম কাজ করতে পারলে বন্ধের সময়গুলোতে আপনি হয়তো বা তখন 20-25 লাখ উয়ন, কোরিয়ান উয়ন কামানোর সুযোগ হবে। খুব বেশি হলে 30 লাখ উয়ন। তো এগুলো আপনি বছরে যদি জমা করেন, পুরো টাকা যদি আপনি জমা করেন খরচ না করে, আপনার কি আসবে? 3 12 36, 3 কোটি 60 লাখ ওয়ানের মতো আপনার বছরে জমা হবে। আপনি যদি 5 বছর থাকেন, 3 5 15 কোটি, 15 কোটি ওয়ানের মতো আপনার জমা হওয়ার ম্যাক্সিমাম জমা হওয়ার সুযোগ আছে। তো বুঝতে পারতেছেন আপনার আসলে ম্যাক্সিমাম আপনি 15 কোটির মধ্যে থাকলে আপনার মোর দেন এনাফ। তো এর মধ্যে থাকলে আপনার সংখ্যাগুলো বুঝতে সুবিধা হবে। এর উপরে আপনার তো যাওয়ার প্রয়োজন নেই। আমি মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা আলোচনা করি কিছু বিষয় নিয়ে। আমরা আলোচনা করি একটা র্যান্ডম নাম্বার নিয়ে, দেখি কার কেমন ভুল স্যার হয়েছে। 8 সংখ্যার গুলো একটু বুঝে দিয়েন তো স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওয়েট আ মিনিট, আমার এটা কি যুক্ত হয়নি। স্যার 8 সংখ্যার যেগুলো আছে সেগুলো একটু বুঝে দিয়েন তো স্যার।
হ্যালো, আমার কথা কেন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। একটু আগে কি শোনা গেছিল কথা? জি স্যার, শোনা গেছিল। আলহামদুলিল্লাহ। আসলে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার ব্লুটুথ ডিভাইস কানেক্টেড হয় নাই। আমি এতক্ষণ কথা বলছিলাম ব্লুটুথ ছাড়া। যাক, তাহলে তো শুনছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের গত ক্লাসের হোমওয়ার্কের উপরে আপনারা কাজ করছেন, দেখি কার কি সমস্যা ছিল। মোটামুটি সবারই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খারাপ হয় নাই। আচ্ছা, ওয়াকারেরই কথাগুলো একটু ভুল আসছে। আচ্ছা, ওয়াকারটাকে আমি একটু দেখি। আচ্ছা, ওয়াকার লিখছিলেন, দেখেন আপনার কত বিশাল নাম্বার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 453 কোটি। এত বড় সংখ্যা আপনার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, যাই হোক, 453 কোটি 8,53,000। আরে তিনটা লাগছে না। আচ্ছা, দেখতেছি আমি। হ্যাঁ, আমাদের ছিল স্যার এখন ঠিক আছে। 453 কোটি 8,53,000। এটা ছিল আপনার প্রথম সংখ্যা। সবাইকে বলতেছি মনোযোগ সহকারে দেখেন। আমরা বলেছিলাম আপনারা এখন পিছন থেকে আসবেন, প্রথম দিক থেকে আপনাদের জন্য একটু কঠিন হবে। দরকার নেই প্রথম সামনের দিক থেকে আসার, আপনার পিছন দিক থেকে যান, আপনাদের জন্য সুবিধা। তিনের নাম হচ্ছে সাম। পাঁচের নাম হচ্ছে ও। এখন পাঁচের পজিশনের নামটা কি? ওর স্থানের নাম হচ্ছে দশক, মানে 10, মানে শিপ। শিব। রাইট। ও শিপ সাম। আমরা 53 পেয়ে গেছি। শূন্য, কোনো প্রয়োজন নেই, শূন্যের কোনো ব্যাপার স্যাপার নাই। এখানে আছে আরেকটা শূন্য, এটারও কোনো ব্যাপার স্যাপার নাই। তবে এখানে যে শূন্যটা আছে, আপনাদেরকে আমি বলেছিলাম, এই যে আমাদের এখানে আছে একক, দশক, শতক, হাজার, উজুত। হাজার এবং উজুতের মাঝখানে একটা কিন্তু আমাদের নাম ছিল, সেটা ছিল কি? মান। মান ছিল। আমাদের যদি কোনো সংখ্যা নাও থাকে, এই মানটাকে কিন্তু আমাদের লিখতে হবে। এটা যাতে আমরা ভুলে না যাই, মাথা রাখতে হবে। আচ্ছা, কেন বলতেছি কথাটা দেখেন। এখানে কোনো সংখ্যা নেই, সো এটাও বাদ। আমার এখানে আছে 8। 8-এর নাম হচ্ছে কি? ফাল। ফাল। 8-এর পজিশনটার নাম হচ্ছে, সরি, এটার জায়গাটা বেশি কাছে হয়ে গেছে। 8-এর নাম হচ্ছে ফাল। 8-এর পজিশনটার নাম হচ্ছে শিপ। আর বলেছিলাম এই ছনের আগে যে ঘরটা খালি আছে, যে ঘর খালি এবং ছনের মাঝামাঝি জায়গাটার নাম ছিল মান। আমরা যদি কোনো সংখ্যা নাও পাই, আমাকে এটা লিখতে হবে। এখানে যদি এরা নাই, তাই আমাকে এখানে বসাইতে হবে মান। তাহলে কি দাঁড়ালো? 8,53,000। শুধু 8,53,000-এর দাম কথা কি দাঁড়াচ্ছে? ফালশিপমান, ফালশিমমান, ওশিপসাম। ফালশিমমান, ওশিপসাম। আচ্ছা, এখানে সুন্দর কোনো দাম নাই আমার কাছে। এরপর হচ্ছে 3। 3-এর নাম হচ্ছে সাম। 3-এর নাম হচ্ছে সাম। 3-এর পজিশনটার নাম কি? 3-এর পজিশন হচ্ছে, এটা যদি 8-এর মান, যদি 8-এর স্থানের নাম যদি হয় শিপ, তার আগের ঘরের নাম হচ্ছে গিয়ে ব্যাক, তার আগের ঘরের নাম হচ্ছে ছন। তাহলে হচ্ছে গিয়ে ছন। 3-এর ঘরের নাম হচ্ছে ছন। তাহলে 3,08,53,000 নাম কি দাঁড়াচ্ছে? সামচন, ফালসিম, মান, ও শিপ সাম।
এটা হচ্ছে আমাদের 3,08,53,000 নাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে 53 কোটি পাঁচের নাম। পাঁচের নাম আমাদের দাঁড়াচ্ছে কি? ও, পাঁচের পজিশনটার কিন্তু কোনো নাম নাই, কিন্তু 5 এবং 3-এর মাঝখানের যে জায়গাটা আছে এটার নাম ছিল কি? 10 কোটি। 10 কোটির নাম ছিল অক। 10 কোটির নাম ছিল অক। 5 এবং 5 কিন্তু মানে হচ্ছে 53, কিন্তু 53 কোটি। 3 কোটির কিন্তু কোনো নাম নেই, 53 কোটিতে নাম ছিল, মানে 10 কোটি যখন ক্রস করতেছে তো এখানে নাম ছিল অক। আপনারা যখন আপনাদের চার্ট দেখবেন দেখতে পাবেন 3 এবং 5-এর মাঝে যে একটা জায়গা আছে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গুলার চিহ্ন দিয়ে লেখা আছে অক। এই অক, এটা হচ্ছে গিয়ে ও অক সামছন হালসিম মান ও শিপ সাম, অর্থাৎ 53,08,53,000। এরপর হচ্ছে আমাদের চার। চারের পজিশনটার নাম হচ্ছে চারের পজিশনটার নাম হচ্ছে সা। আর ওর চারের নাম হচ্ছে সা, ওর পজিশনটার নাম হচ্ছে শিপ। তাহলে আমার দাঁড়াচ্ছে কি? 453,08,53,000। এটার নাম কি দাঁড়াচ্ছে? সা শিপ ও অক সামছন ফালসিম মান ও শিপ সাম। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওকে জিনিসটা আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। ওকে না অক, কোনটা? অক। অক, রাইট। বলতে ভুল করবেন না, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা আমাদের চার্টে যাই। চার্টটা গেলে চার্টটা ক্লিয়ার হবে। দেখেন, আমাদের এই চার্টটাকে বলছিলাম আত্মস্থ করে নেবেন। আমাদের হচ্ছে গিয়ে 4 বক্স মেথড। 4 বক্স। প্রথম বক্সের স্থানের কোনো নাম নেই। এই ঘরের নাম শিপ, এই ঘরের নাম ব্যাক, এই ঘরের নাম ছন। এখানে যদি সংখ্যা থাকে এরা আসবে, এখানে যদি সংখ্যা না থেকে জিরো থাকে এদের কোনো নাম আসবে না। কিন্তু এই যে দেখতেছেন এখানে ট্রায়াঙ্গুলার চিহ্ন দিয়ে মান দেওয়া আছে, মানের আগের ঘর যদি আমার শূন্য থাকে বা এগুলা যদি আমার শূন্য থাকে তাহলে এই ব্যাক শিপ ছন এদের নাম যদিও আসবে না, কিন্তু মান কিন্তু অবশ্যই আসবে, মান কিন্তু বাদ যাবে না। সংখ্যা থাকলে তো মান আসতেছেই, সংখ্যা না থাকলেও মানটা আসবে। ওকে, একটা বিষয়। এরপরে আবার একই ঘটনা, এই ঘরের নাম নাই, শিপ ব্যাক ছন। এরপর হচ্ছে অক। এই অকের মান হচ্ছে 10 কোটি, আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে 10 কোটি। এটাও সেম টু সেম। এদের আগের ঘরের যদি শূন্য থাকে, যেমন শিপের ঘরে শূন্য আছে তাহলে শিপের কোনো নাম আসবে না, ব্যাকের কোনো নাম আসবে না যদি শূন্য থাকে। কিন্তু এই অক, এখানে শূন্য থাকলে অক কিন্তু আসবেই, অক বসবেই। সো এই কারণেই এই দুইটা ইউনিক হওয়ার কারণে এদেরকে ট্রায়াঙ্গুলার করে আমি আলগা করে দিছি। আর বাদ বাকি ঘরের মধ্যে যেভাবে আছে আপনারা শুধু স্ট্রাকচারটা ফলো করবেন। আমি কয়েকজনকে দেখছি আপনারা কিছু ভুল করছেন। আপনারা একদম পরিষ্কারভাবে বলতে হয় আপনারা চার্টটা ভালো মতো খেয়াল করেন নাই, বা খেয়াল করলেও বুঝতে পারেন নাই। আপনাদেরকে কিন্তু বারবারই বুঝে দেওয়া হচ্ছে জিনিসটা, যে আপনারা যখন লিখবেন দেখেন, আপনি ওর নাম লিখবেন এবং ওর স্থানের নাম লিখবেন, ওর নাম লিখবেন, ওর স্থানের নাম লিখবেন। আপনি যদি লিখতে কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়, আপনি এভাবে করে বক্স লেখেন, এভাবে করে বক্স আঁকেন। সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাই দিই একটা প্র্যাকটিস, বাসায় যদি যাদের বুঝতে সমস্যা হয় তারা কিভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনি সাপোজ ধরেন 9,29,348, এটা আপনি লিখতে যাচ্ছেন, আপনি কিভাবে লিখবেন? আপনার কাজই হবে বক্স আঁকা। আগে আপনি বক্স আঁকেন, 4 ঘর বিশিষ্ট বক্স। আমার এখানে কয়টা সংখ্যা আছে? 8, 4, 3, 9। আমার আরো দুইটা দুইটা ঘর লাগবে আমার। আচ্ছা, আমি আরো দুইটা ঘর আঁকি, 4 ঘরই আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, 4। আচ্ছা, এখানে আমার কি রইল? 2 আর 9।
বাদ বাকিগুলোতে কিছুই নাই, সো এরা ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে আমার এই ঘরের নাম ছিল কি? শিপ। এই ঘরের নাম ছিল ব্যাগ। এই ঘরের নাম ছিল ছন। এই ঘরের নাম ছিল মান। এই ঘরের কোনো নাম নাই, এই ঘরের নাম ছিল শিপ। এই তো হয়ে গেল। এখন আপনি জাস্ট জায়গায় জায়গায় বসা দেন আপনার ঘরের নামগুলো। এখন কি দাঁড়াচ্ছে? আমার আটের নাম কি? আটের নাম হচ্ছে ফাল। ওকে। এরপর আমার চারের নাম কি? সা। এখন আমাকে দেখতে হবে চারের পজিশনের নাম কি? এই যে উপরে দেওয়া আছে শিপ। তিনের নাম কি? সাম। ঘরের নামটা কি? পজিশনটার নাম কি? ব্যাক। এরপর আমার নয়ের নাম কি? হু। ঘরের নাম কি? ছন। এখানে আছে কি? মান। মান তো অবশ্যই বসবে, তাই আমি কিছু দেখলাম না মানের আগে কি আছে না না আছে। এরপরে এটার নাম কি? ই। এটার নাম কি? খু। ই এর তো কোনো পজিশনের নাম নাই, সো ই ই। এটার নাম কি? খু। এবং ওর পজিশনটার নাম কি? শিপ। বাস, এই তো আপনি পেয়ে গেলেন আপনার জিনিস। আপনাকে কিছু করতে হবে না, শুধু স্ট্রাকচারটা ফলো করেন আর নামগুলো বসায় দেন। কি দাঁড়াচ্ছে? 9,29,348-এর নাম কি হবে? খুশিপ ইমান খুচ্ছন সামবেক সাশিপ ফাল। খুশি বিমান খুচ্ছন সামবেক সাশিপ ফাল। দ্যাটস ইট। এটা যদি আপনারা ফলো করেন আপনাদের ভুল আর কোনো সুযোগ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সংখ্যা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ফাইন। আমরা তাহলে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাতে আমরা চলে যেতে পারি। মুনবপ। মুনবপ উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে, এটার নাম হচ্ছে গ্রামার। মুনবপ গ্রামার। আচ্ছা, যে কোনো সেন্টেন্স আমরা যখন কোনো সেন্টেন্স মেক করি, যে কোনো সেন্টেন্স আমরা যখন মেক করব, আপনাদের মনে রাখতে হবে বাংলা এবং কোরিয়ানের মধ্যে খুব সুন্দর একটা মেল বন্ধন আছে, যেটা কিনা ইংরেজির সাথে নাই। কিরকম বিষয়? ওদের সাবজেক্ট স্ট্রাকচার, ওদের সেন্টেন্স স্ট্রাকচার বাংলাদেশের সাথে মিলে। কিরকম দেখাই আপনাদেরকে। আমাদের বাংলাদেশের সাবজেক্ট স্ট্রাকচার কি? প্রথমে হচ্ছে কি আমাদের সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেন্টেন্স স্ট্রাকচার। আর ইংরেজিতে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ইংরেজির স্ট্রাকচার। রিপন মিয়া, স্ক্রিন দেখা যায় না বলতেছেন, স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ।
ঠিক আছে রিপন ভাই, আপনি হয়তো বা আবার একটু লগ আউট করে আবার লগ ইন করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের স্ট্রাকচারটা কি ছিল বাংলায়? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমি ভাত খাই, সাবজেক্ট হচ্ছে আমি, অবজেক্ট হচ্ছে ভাত, খাই হচ্ছে ভার্ব। কিন্তু ইংরেজি দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। কোরিয়াতে আমাদের সাবজেক্ট, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এক্স্যাক্টলি আমাদের বাংলার মতো। যেমন সাবজেক্ট হচ্ছে যেমন সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। যেমন ধরেন আমি ভাত খাই, বাংলায় যদি লিখি আমি ভাত খাই, এটা যদি আমি কোরিয়ানে লিখতে যাই, আমি লিখতে পারি আমি কি ছিল, জ বা না, দুইটার মধ্যে একটা সাবজেক্ট পার্টিকেল বলে একটা কথা আছে, যেই পার্টিকেল দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এই সেন্টেন্সটার সাবজেক্ট। এটা আমরা যখন মুনবপের কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাব, আমাদের টেন্স শেষ হওয়ার পরে তখন আমরা আলোচনা করব। ইটস নট ইম্পর্টেন্ট, কারণ এই নুন, নুন দ্বারা এই কথার কোনো চেঞ্জ নাই, কিছুই নেই। এটা শুধু একটা কি বলে, একটা ক্লথ, একটা পোশাক। এটা হচ্ছে কি একটা নামাজের পোশাক, লাইক আমরা পাঞ্জাবি পরি, এটা নামাজের পোশাক। এটা হচ্ছে কি এই সেন্টেন্সের একটা সাবজেক্ট, এটা বোঝানোর জন্য। তারপর দেখেন মেন হচ্ছে কি জ, জ মানে আমি, জনুন, ভাত মানে বাপ, ভাতের কোরিয়ান হচ্ছে ভাব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট পার্টিকেল বলে একটা কথা আছে, এই রুল বা উল, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। এটার দ্বারা বোঝায় এই বিষয়টা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। এটা যেমন সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা দ্বারা এটা বোঝানো হয়। দ্যাটস ইট। খাই, খাই হচ্ছে আমার খাওয়া। খাওয়া কি পড়েছিলাম আমরা? মগদা, মগদার মগ, তারপরে আসতেছে অয়ো, এইটা হচ্ছে আমাদের টেন্সের মধ্যে অন্তর্গত। এটা আমরা যেটা একটু পরে আলোচনা করব। তার কি আছে? ছনুন বাবুল ভাবুল মগয়, আমি ভাত খাই। দেখছেন এক্স্যাক্টলি বাংলার যে সাবজেক্ট মানে সেন্টেন্স স্ট্রাকচার, কোরিয়ান সেন্টেন্স স্ট্রাকচারও সেম। ফলে আপনারা দেখেন আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, আমরা প্রথম দিকে কি করি, আমরা একটা কথা কাউকে বলতে চাইলে ইংরেজিতে, আমরা প্রথমে কথাটাকে নিয়ে বাংলায় মাথায় আগে চিন্তা করি, বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, দেন আমরা মুখে বলি। ফলে একটু সময় লাগে আমাদেরকে চিন্তা করে কথাটা বলতে, এবং ওই জায়গাতে আমাদের ভুলটা হয়। কিন্তু যখন আপনি কোরিয়ান বলতে যাবেন, আপনাকে কিন্তু এই বাড়তি কাজটা করতে হচ্ছে না। আপনি যদি শুধু শব্দার্থ পারেন আর গ্রামারটা পারেন, তাহলে আপনাকে কিন্তু এই যে সাবজেক্টকে অবজেক্টকে পিছনে নিয়ে যাওয়া, ভার্বকে সামনে নিয়ে আসা, এরকম স্থান চেঞ্জের মতো কাজ আপনাকে করতে হবে না। আপনি শুধু বাংলা চিন্তা করবেন আর কোরিয়ান ভাষায় ডায়ালগটা থ্রো করবেন। তো বুঝতে পারতেছেন এটা আমাদের সেন্টেন্স মাঝেরটার স্ট্রাকচার। উচ্চারণটা একবার বলুন স্যার। সরি, স্যার মাঝেরটার স্যার উচ্চারণটা খাওয়াটা একবার বলবেন কোরিয়ান মগদা ভাষায়। ছিল না স্যার? একজন বলেন, একজন বলেন, কাইন্ডলি একজন বলেন। স্যার খাওয়াটা কি, খাওয়াটা হচ্ছে স্যার গিয়ে ভাব। খাওয়াটা কি মগদা ও ও, ছিল না স্যার? রাইট রাইট, এটা আপনি ভালো আচ্ছা একটা পয়েন্ট ধরছেন। এটা এখন আমি আলোচনা করবো, একটু পর আলোচনা করব। আর কি কি বলতেছিলেন? মাঝেরটার উচ্চারণটা আর একবার বলে দেন একটু। ভাব, ভয় আকারে ভা, প, ভাব। বলেছিলাম বিয়োগের উচ্চারণ প্রথমে বসলে ভ এবং ব এর মাঝামাঝি। যদিও আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে ভ লিখতেছি, এটা অ্যাকচুয়ালি ভাব। ভাব মানে বটাকে হালকা করে বলা। এখন বটাকে আর ভটাকে আমি কিভাবে টাইট করে বলবো, আর বটাকে আমি কিভাবে হালকা করে বলবো, এটা আমার মাথায় আসতেছে না। আপনারা যখন লিসেনিং শুনবেন তখন বুঝতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ভাব না, এটা হচ্ছে বাপও না, এটা হচ্ছে ভাব। ভাব শুনতে হয়তো ভাব লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি যে এটা আমার কানে লাগতেছে ভাব। মানে ব আছে, বটাকে আমি হালকা করে বলতেছি। তা ভাবুল মগয়। আচ্ছা, এখন আমরা যাব, এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা ইম্পর্টেন্ট বিষয়ে যাব, টেন্স। টেন্স পড়তে গেলে এখন যেহেতু আপনারা বুঝতে পারতেছেন, দেখেন আমাদের যে কোনো সেন্টেন্সের বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল চিহ্নিত হয় একদম
শেষে গিয়ে, একদম শেষ জায়গায় গিয়ে হয়। আমি ভাত খাই, বর্তমান টেন্স। আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল। আমি ভাত খাবো, ফিউচার টেন্স। অর্থাৎ সবগুলোই সেন্টেন্সের শেষে যে ক্রিয়াটা আছে, ক্রিয়ার সাথে ও চেঞ্জ হচ্ছে, ওকে চেঞ্জ করতে হচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে ক্রিয়াগুলো পড়েছি, আমরা যে ক্রিয়া পড়েছি এগুলাকে বলে ক্রিয়া, কিন্তু ওকে যখন আমরা প্র্যাকটিক্যালি সেন্টেন্সে ব্যবহার করতে যাব, সকর্মক ক্রিয়া যখন আমরা হিসেবে ব্যবহার করতে যাব, ওকে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্রিয়ামূল। ক্রিয়ামূল, লাইক ভার্ব হচ্ছে আমরা যেটা পড়েছি মক্তা বা মগদা, যেটাই বলেন মগদা। এটা হচ্ছে ওর নাম, আপনি ওকে মুখস্থ করলে এটাই আপনাকে মুখস্থ করতে হবে, মগদা। কিন্তু আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা ভার্ব ব্যবহার করতে পারবো না, আমরা শুধুমাত্র ক্রিয়ামূল ব্যবহার করতে পারবো। ক্রিয়ার যে মূল, ক্রিয়ামূলটা ব্যবহার করতে পারবো। এই ক্রিয়ামূলটা হচ্ছে শুধুমাত্র মক, শুধুমাত্র মক। এটা হচ্ছে আমাদের ক্রিয়ামূল। আরেকটা এক্সাম্পল দিই, যেমন আমরা জানি যাওয়া, যাওয়া হচ্ছে খাদা, এটার ক্রিয়ামূল হচ্ছে খা। দেখা, দেখা হচ্ছে হোদা, আমরা জানি। তাহলে ক্রিয়ামূলটা কি দাঁড়াবে? শুধুমাত্র হো, শুধু ক্রিয়ামূলটা হচ্ছে হো। তার মানে বুঝতে পারতেছেন সবগুলোর শেষে যে দা আছে এই দাটা চলে যাবে। যেমন কাজ করা, কাজ করা হচ্ছে ইরাদা বা ইলহাদা, যেটা আপনারা বলেন ইলহাদা। এটার ক্রিয়ামূল কি দাঁড়াবে? ইল হা। এটা হচ্ছে ক্রিয়ামূল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এটাতে বুঝতে আপনার একটু যদি বিন্দুমাত্র সমস্যা থাকে, আপনি কিন্তু টেন্স ইউজ করতেই পারবেন না, কারণ টেন্সের যে রূপ চেঞ্জ হবে, এদের রূপ কিন্তু চেঞ্জ হবে। ইলহা, খা, বো, এগুলোর রূপ কিন্তু চেঞ্জ হবে। আপনি রূপ চেঞ্জ করতে পারবেন না যদি আপনি ভার্বকে ক্রিয়ামূলে এই সিম্পল পরিবর্তনটা করতে আপনার কোনো রকম কনফিউশন থাকে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো পরিষ্কারভাবে জেনে রাখেন, এই শুধু দাটাকে বাদ দিলেই আপনার ক্রিয়ামূল হয়ে যাচ্ছে। এবং আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব আমরা শুধুমাত্র ক্রিয়ামূল ব্যবহার করব। আর যখন আমরা মুখস্থ করব শব্দার্থ, তখন আমরা পুরো ভার্বটাকেই মুখস্থ করব, পুরো ক্রিয়াটাকেই মুখস্থ করব। এখানে আমরা কোনো চেঞ্জ করব না। আমি মুখস্থ করার সময় বললাম তাহলে আমি ক্রিয়াই মুখস্থ করলাম না, আমি শুধু ক্রিয়াটা মুখস্থ, ক্রিয়ামূলটা মুখস্থ করি, নো, সেটা কিন্তু হবে না। সেটা করলে আপনি বিপদে পড়বেন, আপনি ক্রিয়ামূল মুখস্থ করতে পারবেন না। আপনি ক্রিয়া মুখস্থ করবেন, ব্যবহার করার সময় আপনি ক্রিয়ামূলটা ব্যবহার করবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। আচ্ছা, স্যার এটা কি সব ক্ষেত্রে দা বাদ যাবে? সব ক্ষেত্রে কি স্যার দা হবে? সব ক্ষেত্রে আপনার ক্রিয়ামূল ব্যবহৃত হবে। ক্রিয়ামূল বলতে বোঝাচ্ছে এই পিছনে যে দাটা আছে, ভার্বের পিছনে বা অ্যাডজেক্টিভের পিছনে এটা উঠে যাবে। যেমন বাপ্পুদা, ব্যস্ত, সেক্ষেত্রে আমার কি হবে? বাপ্পু। তারপর পারুদা, পারুদা মানে হচ্ছে দ্রুত, সেখানে আমার হবে পাল্লি বা পারু, দাটা আমি ব্যবহার করতে পারবো না। নুরিদা, আস্তে, নুরি। এভাবে করে আমাদেরকে শুধুমাত্র ক্রিয়ামূলটা ব্যবহার করতে হবে। স্যার আমাদের কি বলার ক্ষেত্রে স্যার আপনি যে আমাদের দা যে ইউজ করতে হবে? দা আপনি কোথায় ব্যবহার করবেন? দা তো নাই, দা তো বাদ দিতে হবে আপনাকে। মানে আমরা মানে কথা বলার ক্ষেত্রে কি ভার্বটা ইউজ করব না, শুধু ক্রিয়ামূলটা? আপনি কথা বলেন, আপনি লেখেন, আপনি কোনো জায়গাতেই ভার্ব ব্যবহার করতে পারবেন না। বারবারই বলে দিচ্ছি, আপনি যখন শব্দার্থ মুখস্থ করবেন, শব্দার্থ সবসময় ভার্বের রূপে থাকে, লাইক মগদা, হোদা, হাদা, জয়ং হাদা, সারাং হাদা, এভাবে করে
ক্রিয়া আকারে থাকে, আপনি ওভাবে ওকে আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে, আপনাকে এই 2 নম্বর যেটা ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল আকারে ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। আলামিন সোহাগ বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে মানে আপনি যে বারগুলো আমাদের দিয়েছেন সেগুলো সবগুলোর মধ্যেই যেমন দা আছে, খাদা, খাড়া কাদা, কিদারিদা, নেরিদা, দাদা, সবগুলোর মধ্যে দা আছে। হুম কিন্তু স্যার আমাদের ইংলিশে মানে বারগুলো আমরা যে মুখস্থ করছি, হুম যেমন স্যার পানি পান করা, ড্রিঙ্ক করতে পানি পান করা, স্যার রাইট। এরকম কিছু কি আছে কিনা যে আ দিয়া মানে শেষে আ, এটা বলতে চাচ্ছিলাম স্যার। নাকি স্যার এই কোরিয়ান ভাষায় সবগুলা বার বিশেষে দা? দা আছে, সর্বশেষে দা, কোনো চেঞ্জ নেই। জি স্যার, বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখন আমরা আসি আমাদের টেন্সের প্রথম বিষয়। আমরা যখন কোনো সেন্টেন্স নাউন দ্বারা শেষ করব, নাউন, লাইক আপনার নাম কি? করিম। আপনি, আপনার পেশা কি, বা আপনি কি করেন? ছাত্র। আপনি কোথায় পড়েন? স্কুলে। আপনার বাসা কোথায়? ঢাকায়। এই যে আপনি যে উত্তর দিচ্ছেন নাউন দ্বারা, আপনি তাহলে কিভাবে উত্তর দেবেন? আপনাকে যখনই কোনো সেন্টেন্স আপনি মেক করবেন, কোনো রকম ক্রিয়া ছাড়া শুধুমাত্র নাউন দ্বারা আপনি সেন্টেন্স শেষ করবেন, সেক্ষেত্রে দেখেন দেওয়া আছে বাক্য নাউন দ্বারা যদি শেষ হয়। এখন আমাদের কোরিয়াতেও আমাদের বাংলাদেশের মতো সাধুরীতি এবং চলিতরীতি বিদ্যমান, এবং দুটাই সব জায়গাতেই ব্যবহৃত হয়। তবে কথ্য ভাষায় কথা বলার সময় চলিতরীতিটা বেশি ব্যবহৃত হয়, তবে সাধুরীতিও অনেকে ব্যবহার করে। আপনি প্রায় শুনবেন অনেকে সাধুরীতিতেও কথা বলে। আমরা যেমন এখন সাধুরীতিতে বলতে পারেন 99% লোকই, আর 99.99% লোকই এখন আমরা সাধুরীতিতে কথা বলি না। আমরা কি ভাষায় কথা বলি? চলিত ভাষায়। কি ভাষায় লিখি? চলিত ভাষায়। কোরিয়াতে এমনটা না। কোরিয়াতে দেখা যাবে যে 70% চলিত ভাষায় তারা বলতেছে এবং লিখতেছে, আর 30% মিনিমাম তারা বলতেছে এবং লিখতেছে সাধুরীতিতে। সো এই জন্য আমাদেরকে শেখার সময় সাধুরীতি এবং চরিত্রীতি দুটার কথা মাথা রাখতে হবে। তবে টেনশনের কোনো কারণ নেই, আমি খুব ভেঙে ভেঙে খুব সিম্পল আকার আপনাদেরকে দিছি। আপনারা মুখস্থ না করে প্রত্যেকদিন যদি একটু প্র্যাকটিস করেন, 4-5 বার করে একটু রিভিশন দেন, এবং এইটাকে যদি আপনারা প্রিন্ট করে চার্ট আকারে আপনার টেবিলের সামনে সাজা রাখেন, পড়তে বসলে একবার যদি চোখ বুলান, আপনার জন্য এটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা নাম দ্বারা যদি শেষ করি সাধুরীতিতে, সাধুরীতিতে যদি হয় মানে ফর্মাল, সাধুরীতি বলতে বোঝাচ্ছে কি ফর্মাল, আর চলিতরীতি বোঝাচ্ছে এক কথা ইনফর্মাল। আপনি খুবই ভদ্র ভাষায় কথা বলতেছেন, এটাকে আপনারা সাধুরীতিও বলতে পারেন। আর আপনি একটু লোকাল ভাষায় কথা বলতেছেন, টেনে কথা বলতেছেন, সেক্ষেত্রে চলিতরীতি। আচ্ছা যাক, দেখেন নাউন প্লাস ইমনিদা আমরা ব্যবহার করব। নাউন আপনার যেটা আছে সেটার সাথে ইমনিদা। যেমন আমি দিয়েছি আতিকা, আতিকা একটা নাম, আতিকা ইমনিদা। আপনি যেমন আপনার নাম হচ্ছে অপূর্ব, অপূর্ব ইমনিদা। আপনার নাম হচ্ছে করিম, করিম ইমনিদা। আপনি হচ্ছেন একজন ছাত্র, কোরিয়ান ভাষায় ছাত্রকে বলে হাকসেং, হাকসেং ইমনিদা। আপনার পেশা কি? হাকসেং ইমনিদা। আপনি কোথায় থাকেন? ঢাকা ইমনিদা। ঢাকাকে ওরা এইভাবে লেখে, ঢাকা, খ দিয়ে লেখে ঢাকাকে, তো সেটা হচ্ছে কি ঢাকা ইমনিদা। বুঝতে পারছেন নিশ্চয়ই? এইভাবে করে আমাদেরকে টেন্সটাকে শেষ করতে হবে। এবং এখানে দেখেন ইপনিদা যদি কেউ বলেন, তাকে আমি পিট্টি দেব। ইপনিদার আমাদের প্রথমেই আমাদের ইয়ার মধ্যে ভারুমের শীটের মধ্যে দেওয়া ছিল, ভাচ্চিম বিয়পের পরে মূল বর্ণ নিয়ন বা মিয়ম থাকলে তাহলে বিয়পের উচ্চারণ ম এর মতো হয়ে যাবে, ম। তাহলে বিয়পের উচ্চারণ ম যদি হয়ে যায় তাহলে কি হবে? ইম নিদা, ইমনিদা। আতিকা ইমনিদা, হাকসেং ইমনিদা, ঢাকা ইমনিদা। এখানে ভাচ্চিম থাকুক আর না থাকুক, নাউনের সাথে ভাচ্চিম থাকুক আর না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সব ক্ষেত্রে আপনার ইমনিদাই ব্যবহৃত হবে, তাই এখানে কোনো আলাদা ডিফারেন্সিয়েট করা হয়নি। এখন চলিতরীতি ইনফর্মাল ভাবে আপনি যদি বলতে চান কথা, সেক্ষেত্রে আপনার কি দাঁড়াচ্ছে? যদি আপনার চলিতরীতিতে কথ্য ভাষায় বা ব্যবহৃত বহুল ব্যবহৃত ভাষা আপনি যদি ব্যবহার করতে যান, নাউনের সাথে যদি আপনার ভাচ্চিম না থাকে, সেক্ষেত্রে ইয়ে ইয়ো, নাউনটা বসবে, সাথে বসবে ইয়ে ইয়ো।
নাউন প্লাস ইয়েইও, যেমন আতিকা, আতিকা ইয়েইও, আতিকার এখানে আমাদের কোনো ভাচ্চিম নাই, তাই এটা কি হচ্ছে আতিকা ইয়েইও। আপনার নাম কি? করিম ইয়েইও, করিম, করিমিয়েও না, করিমটা আপনার ভাচ্চিম আছে, সেক্ষেত্রে আমাদের হবে ইয়েইও। ভাচ্চিম না থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র ইয়েইও হবে। আর ভাচ্চিম যদি থাকে নাউনের সাথে ইয়েইও, দেখেন ভাচ্চিম না থাকলে ইয়েইও, ভাচ্চিম থাকলে ই এ ইও। ইটা কেন দেওয়া হচ্ছে? ভাচ্চিমটা যাওয়ার একটা জায়গা লাগবে, ভাচ্চিম যাতে যাইতে পারে। আমরা যে এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে ভাচ্চিমগুলো পড়ে আসছি এদের রূপ এখন চেঞ্জ হবে, যখন আমরা সেন্টেন্স মেক করব এদের রূপ চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? ভাচ্চিমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সেন্টেন্সের আপনার যে শব্দর ভাচ্চিম দ্বারা শেষ হচ্ছে, ওকে যখন আপনি ওর সাথে কোনো টেন্স ব্যবহার করতেছেন, ও আর ওর জায়গায় থাকবে না, ও পিছনে চলে যাবে, মানে মূল বর্ণ হিসেবে ব্যবহার হবে। এখন মূল বর্ণ হিসেবে ব্যবহার করতে গেলে আপনার একটা স্পেস লাগবে, যেমন এখানে আমাদের একটা স্পেস আছে, ইয়ং ই আছে, ফলে কি হয়েছে ভাচ্চিমটা এখানে এসে যুক্ত হইতে পারবে। কিন্তু এখানে ইয়ের কারণে ভাচ্চিমটা এখানে আসতে পারে না, ভাচ্চিমটা এখানে এসে বসতে পারবে না, ও এখানে ঢাকা ইয়েইও, আতিকা ইয়েইও, এখানে ও আসতে পারতেছে না। কিন্তু এখানে ভাচ্চিম থাকার কারণে, যেমন দেখেন হাকস্যাং, হাকস্যাং এর এখানে আমাদের ভাচ্চিম আছে, এই কারণে আমাদের এখানে বসছে ই এইও, হাকস্যাং ই এইও। এখানে ভাচ্চিম নেই, আতিকা ইয়েইও, ভাচ্চিম আছে হাকস্যাং ই এইও। এই হচ্ছে আমাদের যদি আমরা নাউন দ্বারা কোনো সেন্টেন্স শেষ করি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। কারো যেহেতু কোশ্চেন, আর একটু কঠিন মনে হচ্ছে। কথা বুঝি নেই, স্যার একটু কঠিন মনে হচ্ছে আর কি। এখনো কঠিন মনে হচ্ছে? একদম পরিষ্কারভাবে কিন্তু আমি লিখে দিচ্ছি, দেখেন ভালোভাবে কিন্তু লেখা আছে স্যার, এখানে, আমি তো বুঝতে পারছি স্যার, ফর্মাল ভাবে লেখা আছে এখানে বুঝতে পারছি, একদম আরেকটু স্যার যদি রিপিট করেন। এক্সাম্পল। থার্টি। আচ্ছা, আমি ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে বলতেছি এবং আমাদের কিন্তু এটা রেকর্ড হয়, আমি রিপিট করলে আপনাদের ভিডিওটা কিন্তু রেকর্ড রিপিট করবে এবং ডাবল শোনাবে। যদি বুঝতে সমস্যা হয় আপনার ভিডিওটা বুঝতে দেখে নিন। রেকর্ডটা দেখে নিতে হবে স্যার, ঠিক আছে। রাইট। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল হচ্ছে হিয়নজে শিজে। হিয়নজে মানে বর্তমান, শিজে মানে হচ্ছে কাল। হিয়নজে শিজে বর্তমান কাল। আপনারা যখন পড়বেন আপনারা এইগুলা মুখস্থ করে নেবেন, বর্তমান কাল বলতে কি বোঝায়, অতীত কাল বলতে কি বোঝায়। যেহেতু আপনারা কোরিয়ান শিখবেন, ভালোভাবে শিখবেন যাতে আপনি বলতে পারেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আপনার কোরিয়ান শিক্ষককে জিজ্ঞেস করতে চান, স্যার বর্তমান কালে এই বিষয়টা কি হবে, আপনি তাকে তখন কিভাবে বলবেন? তখন আপনি যদি বলতে পারেন হিয়নজে শিজে ইগো অতক্কে ধয়েও, এই যে আপনি একটা কথা বলতে গেলে আপনি এই কথাটা উচ্চারণ করতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। তাই আপনারা চেষ্টা করবেন এগুলো মুখস্থ করে নিতে। হিয়নজে মানে বর্তমান, শিজে মানে কাল, হিয়নজে শিজে বর্তমান কাল। এক্ষেত্রে একই অবস্থা। স্যার ওই যে হ্যাঁ, সাইডে কোরিয়ানদের সাইডে যদি একটু বাংলাটা লিখে দেওয়া হতো, অনেক সময় উচ্চারণ করতে পারছি না, তো বাংলাটা দেখলে তখন মানে সহজ হবে এখনো এর যদি পরের গুলোতে যদি স্যার। এখনো যদি এই কথাটা বলেন তাহলে কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ আমাকে আরো হ্যাঁ অনেক কিছু, স্যার, আমি মাঝখানে অনেকগুলো ক্লাস মিস তো আবার ওগুলো, তারপরেও মনে হয় যে বাংলাটা হলে খুব ইজি হইতো একটু, আমি বুঝতে যে পারছি, সবসময় দেখতে আমি বুঝতে পারতাম। পারছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি এগুলোর বাংলা উচ্চারণ পাশে লিখতে যাই, আপনি বুঝতে চেষ্টা করেন আমার এই শীটের মধ্যে অনেক জি স্যার। এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, আমাকে অনেক কষ্ট করে এটা তৈরি করতেছি, আমি হুম। নিজে আপনার জন্য তৈরি করছি, আপনি এটা কোথাও পাবেন না, আমি যেটা দিছি। তো আপনি চেষ্টা করবেন আপনি নিজের মতো লিখে নেন, যদি আপনার কাছে কনফিউশন থাকে আপনি আমাকে দিয়েন, আমি আপনাকে সময় থাকলে আমি আপনাকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তো বর্তমান কাল হচ্ছে হিয়নজে শিজে। এখানের মধ্যে আমরা যখন সাধুরীতিতে বলবো বা ফর্মালি বলবো, ভদ্র ভাষায় কথা বলতে যাব, লাইক অফিসে আদালতে, লাইক বড়দের সাথে, বসের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তখন আমি সাধুরীতিটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমার যদি ভাচ্চিম না থাকে, যদি ভাচ্চিম না থাকে আমার ক্রিয়ামূলের শেষে যদি ভাচ্চিম না থাকে, সেক্ষেত্রে কি হবে, ভার্ব অর অ্যাডজেক্টিভের সাথে বিয়পনিদা, বিয়পনিকা বসবে, বিয়পনিদা বা বিয়পনিকা। বিয়প কেন বলতেছি, এটা কিন্তু ভাচ্চিম, আপনারা বুঝতে পারতেছেন এটা ভাচ্চিম, এবং ভাচ্চিমে কিন্তু কোনো স্বরবর্ণ বসে না, তাই ওর নাম অনুযায়ী বসতেছে, ওর নাম কি আমরা জানি, বিয়প, তাই ওর নাম হচ্ছে বিয়প নিদা। যখন আমরা এটাকে ব্যবহারের
একটা জায়গায় ফেলবো তখন ওর নাম হবে। এখন পর্যন্ত নাম হচ্ছে বিয়প নিদা, বিয়প নিদা। কিন্তু আমি যদি প্রশ্ন করতে চাই একই জিনিস দিয়ে, তখন আমি শুধু দায়ের জায়গায় কা বসাবো। বিয়পনিকা, বিয়পনিদা, বিয়পনিকা। ভার্বের সাথে বিয়পনিদা বিয়পনিকা বসবে যদি ভাত চিহ্ন না থাকে। লাইক কিরকম, খাদা, আমাদের খাদার ক্রিয়ামূল কি ছিল? খা। খাদার ক্রিয়ামূল ছিল কি? খা। এখানে কিন্তু আমাদের এটি হচ্ছে কি আমার প্রথম, এটি আমার শেষ, এর দ্বারা শেষ হয়েছে। এখানে কোনো ভাচ্চিম আছে? এখানে কোনো ভাচ্চিম নাই। তাহলে আমরা কি বসাবো? বিয়প নিদা, বিয়প নি দা। উচ্চারণ কি দাঁড়াচ্ছে? খাম নিদা, খাম নিদা, অর্থাৎ যাই। ওদা, ওদা মানে আশা। ওদার ক্রিয়ামূল ও, ভাচ্চিম আছে? নাই। আমি তাহলে কি বসাবো? বিয়প নিদা। উচ্চারণ কি দাঁড়াচ্ছে? ওমনিদা, ওমনিদা, অর্থাৎ আসি, যাই, আসি। আমরা জানি দেখার ইংরেজি, দেখার করিন হচ্ছে হোদা, হোদার ক্রিয়ামূল হচ্ছে হো। হো এর নিচে কোনো ভাচ্চিম নাই, তাহলে বিয়প নি দা। উচ্চারণ কি দাঁড়াচ্ছে? হোম নিদা। এখানে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে আপনি, আমি, তুমি, ও, সে, করিম, রহিম, যদু, মধু, কদু যেটা ব্যবহার করেন না কেন, সবার ক্ষেত্রেই এটা ব্যবহৃত হবে। যেমন আমি যদি আমার ক্ষেত্রে ব্যবহার করি, আমি বমনি দিয়ে ব্যবহার করব। এটা দ্বারা আমি কি বুঝাবো? আমি তো দেখি, হ্যাঁ এটা আমি দেখি। আপনার ক্ষেত্রে ব্যবহার করলে কি বলবো? তুমি তো দেখো, তুমি দেখো, আপনি দেখেন। তারপর সে, সেক্ষেত্রে কি হবে? সে দেখে, সে দেখেন। একই জিনিস দ্বারা আমি আমার সাবজেক্টের উপর ভিত্তি করেই এদের চরিত্র পরিবর্তন হবে। সাবজেক্ট যদি থাকে আমি, আমি হলে হবে দেখি। যদি হয় তুমি, তাহলে তুমি দেখো। যদি হয় সে বা করিম, তাহলে কি সে দেখেন, বা সে তো আর না, করিম দেখেন বা সে দেখে। এই হচ্ছে আমাদের বিয়পনিদা। প্রশ্ন করতে গেলে বিয়পনিকা। আমি কি দেখি? বোমনিকা কি দাঁড়াবে? বো, বিয়প নি কা, বোমনিকা। উচ্চারণ কি দাঁড়াচ্ছে? বোম নি কা। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি কি দেখি? তুমি কি দেখো? করিম কি দেখেন? সে কি দেখে? এই ধরনের প্রশ্ন করতে বোমনিকা। আমি কি যাই? খামনিকা। সে কি যায়? খামনিকা। করিম কি যায়? খামনিকা। তারপরে সে কি আসে? ওমনিকা। আমি কি আসতেছি? আমি কি আসি? ওমনিকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী বিষয়টা হচ্ছে, যদি এতক্ষণ আমরা বললাম ভাচ্চিম যদি ক্রিয়া মূলের শেষে ভাচ্চিম না থাকে, এখন যদি ভাচ্চিম থাকে সেক্ষেত্রে কি করবেন? আমাদের ভাচ্চিম না থাকলে আমরা পড়লাম, যদি ভাচ্চিম থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো? বিয়পনিদা বিয়পনিকার জায়গায় সুমনিদা সুমনিকা, সুমনিদা সুমনিকা।
যেমন মগদা, মগদা মানে খাওয়া, এর ক্রিয়ামূল আমরা কি জানি? শুধুমাত্র মক। এখন দেখেন এখানে আমার ভাচ্চিম আছে, তাই আমি এখানে কি বসাবো? সুম নি দা, অথবা প্রশ্ন করতে গেলে মক সুম নি কা। আমি খাই, মকসুম নিদা। তুমি খাও, মকসুম নিদা। করিম সাহেব আপনি খান, মকসুম নিদা। করিম সাহেব কি খাচ্ছেন? করিম সাহেব কি খান এটা? মকসুম নিকা। আমি তো এটা খাই না, আমি কি এটা খাই? মকসুম নিকা। এই হচ্ছে আমাদের, যদি ভাচ্চিম থাকে, ক্রিয়ামূলের শেষে যদি ভাচ্চিম থাকে, সেক্ষেত্রে সুমনিদা। এটা কি হচ্ছে? বর্তমান কালের সাধুরীতিতে, বর্তমান কালের সাধুরীতিতে আমরা ব্যবহার করব মক্সিয়া সুমনিদা বা সুমনিকা। আর যদি ভাচ্চিম না থাকে, বিয়পনিদা, বিয়পনিকা। আশা করি এটুকুকে কারো কোনো প্রবলেম নাই, থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, এখন আমরা পরের টপিক নিয়ে আলোচনা করি। আমরা তো তখন ফর্মাল ভাষায় কথা বললাম। আমরা যে বললাম 70% ক্ষেত্রে চলিত রীতিতে কথা বলে মানুষ, সেক্ষেত্রে যেমন আপনারা ড্রামার মধ্যে এইটা কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাবেন। যখন এই বিয়পনিদা, সুমনিকা এই টাইপ শুনবেন, দেখবেন যে এরা বসের সাথে, বয়স্ক মানুষের সাথে, এদের সাথে কথা বলার সময় এটা ব্যবহার করতেছে। আর বাদ বাকি সব ক্ষেত্রে নায়ক নায়িকাদের মধ্যে কথাবার্তা, মা সন্তানের মধ্যে কথাবার্তা, জামাই বউর মধ্যে কথাবার্তা, এসব ক্ষেত্রে সবাই কি ব্যবহার করতেছে দেখবেন? চলিত রীতি। চলিত রীতিতে কি আসতেছে? আয়ো, অয়ো, হ্যায়ো, এই তিনটা। আয়ো, অয়ো, হ্যায়ো, এই তিনটে আমাদের চলিত রীতিতে ব্যবহৃত হয়। সাধু রীতিতে কি ব্যবহৃত হয়? বিয়পনিদা, বিয়পনিকা, সুমনিদা, সুমনিকা। আর চলিত রীতিতে আয়ো, অয়ো, হ্যায়ো। এখন আমরা যেটা এক্সপ্লেন করব, আয়ো কোন জায়গায় বসতেছে, অয়ো কোন জায়গায় বসতেছে, হ্যায়ো কোন জায়গায় বসতেছে, এটা আমরা এখন এক্সপ্লেন করব। আচ্ছা, আমরা জানি কি কি চলিত রীতিতে? আয়ো, অয়ো, হ্যায়ো, হ্যায়ো, এইটাই হচ্ছে আমাদের চলিত রীতিতে। এই তিনটা রূপই আছে। এখন এই তিনটা রূপ কোথায় কোথায় ব্যবহৃত হয়? আইও ব্যবহৃত হবে ক্রিয়ামূলের শেষে যদি আ এবং ও থাকে, সেক্ষেত্রে আইও। ক্রিয়ামূলের শেষে যদি অ, উ, ই থাকে, এই তিনটার বেলায় অয়ো। আর যদি ক্রিয়ামূলের শেষে হা থাকে, তাহলে হ্যায়ো। আবার রিপিট করতেছি, ক্রিয়ামূলের শেষে যদি আ এবং ও থাকে, তাহলে আয়ো। ক্রিয়ামূলের শেষে যদি অ, উ, ই থাকে, সেক্ষেত্রে অয়ো। ক্রিয়ামূলের শেষে যদি হা থাকে, তাহলে হ্যায়ো। অ্যাজ অ্যান এক্সাম্পল, দেখেন আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের ভাবছি আমাদের যাওয়ার ইয়া ছিল, কোরিয়ান ছিল খাদা, ক্রিয়ামূল হচ্ছে খা। আমার খা শেষ হচ্ছে কি দিয়ে? আ দিয়ে। দেখ, তাই কারণ এর সাথে আয়ের সাথে আইও বসছে। খা যোগ আয়ো, খায়ো। ও যোগ আয়ো, ওয়ায়ো। সা যোগ সাদা, সাদা মানে ক্রয় করা, সা যোগ আয়ো, সায়ো। আর প্রশ্ন করতে গেলে ওদের রূপ চেঞ্জ হবে না। আমরা সাধারণত দেখে আসছি বিয়পনিদা, বিয়পনিকা, এই দ্বারা আমরা প্রশ্নবোধক কোশ্চেন তৈরি করছি।
চলিতিতে কোনো রকম কোশ্চেনের জন্য কোনো রকম আলগা কোনো রূপ নেই, শুধুমাত্র পিছনে একটা কোশ্চেন চিহ্ন বসবে, আর আপনি যখন লিখবেন তখন কোশ্চেন চিহ্ন বসাবেন। মুখে বললে তার কোশ্চেন চিহ্ন বসাতে পারবেন না, মুখে বললে আপনার গলার টোনটা যাতে কোশ্চেনের ঢঙে হয়, তার মানে সেটা হচ্ছে আপনার খায়ো। যেমন খায়ো যাই, খায়ো আপনি কি যান, ওয়ায়ো আসি, ওয়ায়ো আসেন, সায়ো এটা ক্রয় করি, সায়ো এই যে গলার টোন দ্বারা আপনি বোঝাবেন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছেন, দ্যাটস ইট। তার কি দাঁড়াচ্ছে খায়ো ওয়ায়ো সায়ো। এখন একটু আপনাদেরকে ভেঙে ভেঙে আলোচনা করে দিই। আমরা প্রথমটা দেখছি খায়ো, খাদা, খাদার এখানে আমাদের আছে কি আ, ক্রিয়ামূল শেষ হচ্ছে আমাদের আ দ্বারা, তাহলে এর সাথে কি যুক্ত হবে আ ইয়ো। এখন যেহেতু এখানেও আ আছে এখানেও আ আছে, তাহলে আমরা এই আটাকে ব্যবহার করব না, দুইটা আয়ের কারণে আমরা একটা আকে রাখবো আর একটা আকে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে খা ইয়ো, খায়ো। এখন দেখেন ওদা, ওদার ক্রিয়ামূল হচ্ছে ও, ও এর সাথে কি আছে আমরা বলছিলাম আ এবং ও থাকলে আয়ো, ওর সাথে বসতেছে আয়ো। এখন আপনি এই আটাকে কিন্তু বাদ দিতে পারবেন না, কারণ কি এখানে কিন্তু আ নাই, তাহলে আমরা ও এর ও বসালাম, সাথে আইও বসায় দিলাম, এই সাথে আ এবং ইও, হয়ে গেল কি ওয়াইও। আইও ও থেকে হয়ে গেল, ওদা থেকে হয়ে গেল ওয়াইও। সাদা মানে ক্রয় করা, সাদা মানে ক্রয় করা, এর মধ্যে আমাদের ক্রিয়ামূল হচ্ছে শুধু সা, সাথে আ আছে আয়ো, যেহেতু আ দুইটা হচ্ছে একটা আবাদ, আমি শুধু ইও বসায় দিলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো সায়ো। আশা করি কারো কোনো বুঝতে সমস্যা নাই। এখন আপনারা যদি যান, আপনারা যদি এখন যান অ উ ই যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝলি অয়, যেমন মগদা, মগদার ক্রিয়ামূল হচ্ছে মক, অর্থাৎ এখানে আমাদের কি আছে অ আছে, অ থাকার কারণে আমাদের কি বসবে অ ইয়। এখন আপনারা বলতে পারেন স্যার এটা মগদার কারণে আমাদের মক অ ইয়, এটা হচ্ছে আমাদের রূপ। এখন আপনারা বলতে পারেন স্যার একটু আগে আমরা খাদার খার সাথে আ থাকার কারণে আমরা এখানে আরেকটা আ বাদে দিছি, এখানে তো আছে অ এখানে আছে অ, তাহলে আমরা একটা অ নিয়ে পড়ি না, এখানে কিন্তু এ যদিও স্বরবর্ণ অ আছে কিন্তু এ কিন্তু শেষ না, শেষ কোনটা এই ভাচ্চিম হচ্ছে গিয়ে শেষ, অর্থাৎ আমার কিন্তু এখানে একটা ভাচ্চিম আছে, যার কারণে যদিও এখানে স্বরবর্ণ আছে কিন্তু এ বাদ যাবে না, এই ভাচ্চিমের কারণে এরা পুরোটাই চলে আসবে। এখন দেখেন যখন আমরা এটা বসতেছে আপনাদেরকে আমি বলছিলাম আমাদের ভাচ্চিমের নিয়ম অনুসারে ভাচ্চিমের পরে যদি মূল বর্ণ স্বরবর্ণ থাকে বা ইয়ং থাকে, ভাচ্চিম আর এই জায়গায় থাকবে না, ভাচ্চিম কই এসে পড়বে এই জায়গায়। লেখার সময় এভাবেই লিখবেন, বলার সময় এর রূপ চেঞ্জ হয়ে কিরকম হবে, এই রূপটা হয়ে যাবে এই রকম, নিচে থাকলে হয়তো ক, উপরে চলে আসলে হয়ে যাচ্ছে কি গ, তাহলে কি দাঁড়াবে মগয়, মগয়। কিন্তু বলে না লেখার সময় কিন্তু আপনাদের এই রূপটা থাকবে, এই জায়গায় কিন্তু কোনো ভুল চলবে না, সাবধান। তাহলে কি দাঁড়াচ্ছে মগয়। উদ্দা, উদ্দা মানে হাসা, উদ্দার ক্রিয়ামূল হচ্ছে উত, এখানে আছে আমাদের উ, ফলে কি বসবে অয়, উ সয়। উচ্চারণে কি লেখার সময় এভাবে লিখবেন, উচ্চারণের সময় কি দাঁড়াবে, উচ্চারণের সময় দাঁড়াবে এভাবে, কারণ কি ভাচ্চিম ইয়ং এর জায়গায় চলে আসবে, উ সয় মগয় উ সয়। আশা করি আপনাদের কোনো সমস্যা নাই।
আমাদের সর্বশেষ ছিল চলিত রীতিতে আমরা যদি ক্রিয়ামূল শেষে হা থাকে, যেমন জোয়া হাদা, কোনো কিছুকে ভালো লাগাকে আমরা কি বলি? জোয়া হাদা। জোয়া হাদার ক্রিয়ামূল কি হবে? জোয়াহা। জোয়াহা হচ্ছে ওর ক্রিয়ামূল। আমরা কি বলছিলাম, যদি হা থাকে ক্রিয়ামূলের শেষে তাহলে কি হয়ে যাবে? হ্যায়ো। জোয়া হ্যায়ো, পছন্দ করি। তারপর আছে আমাদের কি? ইলহাদা। ইলহাদা মানে কাজ করা। ইলহাদার ক্রিয়ামূল কি? ইলহা। আমাদের ক্রিয়ামূলের শেষে হা আছে, তাই কি হয়ে যাবে এটা? হ্যায়ো, মানে কাজ করি, কাজ করা হয়ে যাবে ইলহ্যায়ো। কাজ করি, কাজ করেন, কাজ করো, উনি কাজ করেন, আপনি কাজ করেন, তুমি কাজ করো, এই হচ্ছে ইলহ্যায়ো। জোয়াহাদা জোয়াহ্যায়ো, ইলহাদা ইলহ্যায়ো। এখন যদি আমরা আমাদের এই পড়াটা পুরোটাকে আমরা আবার রিক্যাপ করি, আমরা আজকে কি কি পড়লাম? আমরা আজকে পড়েছি একটা বাক্য বা সেন্টেন্স যদি নাউন দ্বারা শেষ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পড়ব। আমাদের দুইটা রূপ আছে, সাধুরীতি এবং চলিত রীতি। সাধুরীতিতে আমি যদি বলতে যাই ভাত চিহ্ন থাকুক আর না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সব জায়গাতেই নাউনের সাথে ইমনিদা বসবে। যেমন আতিকা ইমনিদা, হাকসেং ইমনিদা, ঢাকা ইমনিদা। যদি চলিত রীতি হয় সেক্ষেত্রে ভাত চিহ্ন না থাকলে নাউনের সাথে ইয়েইও বসবে। যেমন আতিকা ইয়েইও। আর যদি ভাত চিহ্ন থাকে সেক্ষেত্রে কি বসবে? নাউন যোগ ই এ ইও, ই এ ইও, ইয়ে ইও, অর্থাৎ হাকসেং ইয়ে ইও। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বর্তমান কাল, হিয়নজে সিজে। সাধু রীতিতে যদি ভাত চিহ্ন না থাকে সেক্ষেত্রে বসবে বিয়পনিদা, প্রশ্ন করতে বিয়পনিকা। যেমন খামনিদা, ওমনিদা, হামনিদা, খামনিকা, ওমনিকা। আর যদি ভাত চিহ্ন থাকে ভার্ব ভাষার হিসেবে সুমনিদা বা সুমনিকা বসবে। লাইক মকসুমনিদা, খসুমনিদা, জাফসুমনিদা, মকসুমনিকা, এরকম। এটাকে যদি আমরা চলিত রীতিতে বলি, যদি ক্রিয়ামূলের শেষে আ বা ও থাকে সেক্ষেত্রে আয়ো, খায়ো, ওয়ায়ো, সায়ো, খায়ো, ওয়ায়ো, সায়ো। আবার শেষে যদি অ উ ই থাকে সেক্ষেত্রে অয়ো বসবে। যেমন মগয়ো, উসয়ো, ইলগয়ো। এই যে একটা মজার বিষয় দেখেন, আমাদের যে যুক্ত ভাচ্চিম আছে, যুক্ত ভাচ্চিমের বেলায় কি দাঁড়াবে? আমাদের যুক্ত ভাচ্চিমের বেলায় কি দাঁড়াচ্ছে, এটা একটা মজার বিষয়। যেমন আমরা জানি রিয়ল এবং গিয়ক যদি ভাচ্চিম হিসাবে বসে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র দ্বিতীয়টা উচ্চারণ করব। উচ্চারণের বেলা লেখার সময় এভাবে লিখব, উচ্চারণের বেলায় আমরা এটা পড়ব। কি দাঁড়াচ্ছে? ইগদা। কি দাঁড়াচ্ছে? ইগদা। এটা হচ্ছে আমরা পড়ার সময়। এখন যখন আমি এটাকে ব্যবহার করতে যাব সেন্টেন্সে, আমাকে কি ব্যবহার করতে হবে? ক্রিয়ামূল, অর্থাৎ শুধুমাত্র ইক, ইক আমি ব্যবহার করতে পারবো। এখন মজার বিষয় দেখেন, আমার এখানে কি আছে? ক্রিয়ামূলের শেষে আমার স্বরবর্ণ কি আছে? ই। ই থাকলে আমরা কি বসাবো? অয়ো, অয়ো। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? লিখতে আমার দাঁড়াবে এরকম, লিখতে আমার দাঁড়াবে এরকম। কিন্তু উচ্চারণের বেলা কি দাঁড়াবে? আমি তো জানতাম আমি এখানে দুইটা থাকলে আমি একটা পড়বো, দ্বিতীয়টা পড়বো শুধুমাত্র তিনটার বেলায়। রিয়লের সাথে গিয়ক থাকলে গিয়ক পড়বো, রিয়লের সাথে মিয়ম থাকলে মিয়ম পড়বো, রিয়লের সাথে ফিয়প থাকলে ফিয়প পড়বো। এই তিনটার বেলা আমি দ্বিতীয়টা পড়বো, আর বাদ বাকি সব ক্ষেত্রে প্রথমটা পড়বো, এটি আমরা জানতাম। কিন্তু যখন এরকম ক্যারেক্টার আসতেছে, যে সর্বনাম আসতেছে পিছনে, তখন আমরা কি করব? আমাদের উচ্চারণটা তখন এই দুইটাই আমরা পড়বো। এই দুইটাকে আমরা পড়বো, কিভাবে পড়বো? রিয়লের জায়গায় রিয়ল থাকবে, গিয়কটা এখানে চলে আসবে, গিয়কটা এখানে চলে আসবে। তখন উচ্চারণ কি দাঁড়াইতেছে? ইল গ
ইয়ো, ইলগয়ো, ইলগয়ো। তাহলে এখন তখন কিন্তু ইগয়ো এরকম কিন্তু আর থাকবে না, তখন কি হয়ে যাবে ইলগয়ো। পড়ি, পড়েন, তুমি পড়ো, উনি পড়েন, করিম সাহেব পড়েন, আমি পড়ি, সেটা হচ্ছে ইলগয়ো উচ্চারণের বেলায়, বারবার বলতেছি উচ্চারণের বেলায়। আর লেখার সময় আমরা এটা লিখব। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এবং সর্বশেষ আমাদের কি ছিল, এই ইলগয়ো, মগয়ো, এই যে প্রশ্ন করতেছি আমি। ওকে ফাইন। এরপর শেষে ছিল আমাদের ভাতচিমের শেষে যদি হা থাকে তাহলে আমরা কি বলবো, মূল বর্ণের শেষে যদি হা থাকে তাহলে আমরা শুধু হ্যাঁ ইয়ো করে দেব। যেমন হাদা, হাদা থেকে হ্যাঁ ইয়ো, জয়ং হাদা, নিরিবিলি, চুপচাপ, এটা কি হয়েছে জয়ং হ্যায়ো। ইল হাদা, ইল হ্যায়ো, ইল হ্যায়ো, শুধু প্রশ্ন বর্তে আপনি টোন চেঞ্জ করবেন আর কোশ্চেন বলতে চিহ্ন দেবেন, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সাধুরীতি এবং নাউন দ্বারা সেন্টেন্স শেষ করতে গেলে কি হবে সেটা নিয়ে আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন।